আসসালামু আলাইকুম। আমি আলিমুজ্জামান বলছিলাম, লিড কনসালট্যান্ট দ্য রিয়েল কনসালটেশন। আমি ভেন্ডর ভ্যাট কনসালটেন্ট দ্য ওয়ার্ল্ড ব্যাংক এবং মেম্বার ইন্টারন্যাশনাল ভ্যাট অ্যাসোসিয়েশন। আমরা আজকের থেকে যেটা শুরু করছি সেটা হচ্ছে ভ্যাট কল্পরিয়েল। মানে বিষয়টার ট্যাগলাইন হচ্ছে দ্য রিয়েলিটি অফ ভ্যাট। কল্পরিয়েল কেন? কল্পরিয়েল হচ্ছে যে আমাদের জাতীয় রাজস্ব বোর্ড অনেক সুন্দর সুন্দর আইন করছেন, লিখছেন এবং কল্পনা করছেন যে অনেক ভালো ভ্যাট আদায় হবে, কিন্তু বাস্তবতা কি বলছে, রিয়েলিটিটা কি বোঝাচ্ছে, সেটা হচ্ছে রিয়েল। মানে মূল বিষয়টা হচ্ছে যে ভ্যাট সমান সমান কল্প রিয়েল। এনবিআর কি কল্পনা কি করছে এবং বাস্তবতা কি বলছে, এটা হচ্ছে আমাদের, এটা আমরা চেষ্টা করব রেগুলার করার জন্য। প্রতি শনি এবং বুধবারে এটা আমরা করব ইনশাল্লাহ। তো আজকে যেটা কথা বলবো সেটা হচ্ছে যে আহ, মানে আমাদের দেশে তো সরকার যে এসআরওটা জারি করেছে সেটা হচ্ছে যে সাধারণ আদেশ নাম্বার মূসক নাম্বার 5 মূসক 2026, মানে এই 27 অর্থ বছরের জন্য কার্যকর। সেটা অনলাইন প্রোডাক্ট, মানে অনলাইনে যে সমস্ত ব্যবসায়ীরা ব্যবসা করেন তাদের জন্য একটা পূর্ণাঙ্গ গাইডলাইন তৈরি করেছেন সরকার, যে অনলাইন ব্যবসাটাকে আরো মিনিংফুল করার জন্য। এখানে অনেক সুন্দরভাবে আপনি দেখবেন যে 3 পাতার একটা আইন করা হয়েছে, পড়তে গেলে বুঝতে পারবেন অনেক সুন্দর ইয়ে। কিন্তু এই আইনে আগে, মানে যারা অনলাইনে ব্যবসা করেন তাদের জন্য আগে দেখি যে আইনে কি বলছে এনবিআর। আইন অনুযায়ী মূলত এই অনলাইন ব্যবসায়ীদেরকে দুই ভাগে ভাগ করা হয়েছে। প্রথমে হচ্ছে যাদের ফিজিক্যাল দোকান বা শোরুম নেই, কিন্তু বিভিন্ন উৎস থেকে পণ্য ক্রয় করে এই অনলাইন মার্কেটে বিক্রি করে, খুচরা মানে খুচরা বিক্রি করে। দ্বিতীয়টি হলো মার্কেট প্লেস। মার্কেট প্লেস মিনস যাদের যারা একটা মার্কেট প্লেসে ক্রেতা বিক্রেতাদের মধ্যে সমন্বয় ঘটায়, যেমন দরাজ, এরা কি করে একটা ক্রেতা বিক্রেতার মধ্যে সমন্বয় ঘটায় এবং এটার উপর যে কমিশনটা পায় সেই কমিশনটা হচ্ছে তাদের কমিশনের উপর 15% ভ্যাট দিতে হয়। এইটা একটা সিম্পল বিষয়। আর দ্বিতীয়টা হলো যে এই যে অনলাইন ব্যবসায়ীরা যারা বিভিন্ন দোকান মানে মার্কেট জায়গা থেকে কিনে এনে অনলাইনে খুচরা বিক্রয় করে, তারা হচ্ছে অনলাইন ব্যবসায়ী, মানে ই কমার্স বিজনেসম্যান। তাদের উপর ভ্যাট হচ্ছে 7.5% বা 15%। তো এই যে বিষয়টা এনবিআর খুব সুন্দর করে আইনটা বলেছে, আপনি এখানে দেখবেন যে আপনাকে 4.3 দাখিল করতে হবে না, কারণ 4.3 দাখিল করা অনেক কষ্টকর। হ্যাঁ, এই জন্য আপনাকে 4.3 থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং আপনাকে বলা হয়েছে যে আপনি 3 মাসে একবার রিটার্ন দিতে পারবেন, সেটাও অনেক সুন্দরভাবে বলা হয়েছে। তো মূল যে বিষয়টা সেটা হলো যে আসলেও সমস্যাটা কোথায়, বাস্তবতাটা কি? বাস্তবতা হচ্ছে যে যে যখন একজন অনলাইন বিক্রেতা কোনো হোলসেলার বা কোনো আমদানিকারক থেকে তাই পণ্য কিনে সে এই অনলাইনে খুচরা বিক্রি করছেন, উনি তার কাছ থেকে 6.3টা পাচ্ছেন না, মানে মূসক চালানটা পাচ্ছেন না। কোনোভাবেই যখন মূসক চালানটা পাচ্ছেন না তখন কিন্তু তিনি 15% ভ্যাটে যেতে পারছেন না। 15% ভ্যাটটা কি, যে উনি উনার অংশের উপর 15% দিবেন। বাট সমস্যাটা হলো, আপনি যদি আগের অংশের আপনার চালান না থাকে, মূসক 6.3 না থাকে, তাহলে আপনি কিভাবে আপনি 15%-এ থাকবেন? ধরেন একটা প্রোডাক্ট আপনি অনলাইনে বিক্রি করছেন হচ্ছে 400 টাকা, এটা আপনি কিনছেন 300 টাকা। এখন যদি আপনি
300 টাকার মূসক সহ আপনার একটা 6.3 থাকে, তাহলে আপনি আপনার অংশের উপরে 15% ভ্যাট, মানে 15 টাকা ভ্যাট দিতে হবে। ঠিক আছে? আর না হলে আপনাকে কি করতে হবে, আপনাকে দিতে হবে 30 টাকা, মানে মোট মূল্যের উপর 7.5%। মোট মূল্যের উপর 7.5%, 400 টাকা আসে হচ্ছে যে 30 টাকা। 30 টাকা, হ্যাঁ হ্যাঁ, 30 টাকা মতো আসে। তাহলে আপনি এই যে ধরেন মোট মূল্যের উপর 7.5% দিতে গিয়ে আপনি আপনাকে ভ্যাট দিতে হচ্ছে 30 টাকা। আর আপনি যদি ধরেন এই যে 300 টাকা যদি আপনার ভ্যাট মূসক চালান থাকতো, তাহলে হয়তো 300, সরি, যদি মূসক চালান থাকতো তাহলে দিতে হইতো আপনার 100 টাকার উপর 15 টাকা। তো এই যে বিষয়গুলি আইনে এত সুন্দরভাবে বলছে, এত সুন্দরভাবে অনলাইন ব্যবসাকে ডেভেলপ করার জন্য যে প্রক্রিয়াটা চালু করা হয়েছে, সেটা আসলে নিঃসন্দেহে বলা যায় যে সরকার অনেক সুন্দর করে রেখেছে। কিন্তু বাস্তবতা হলো যে একজন খুচরা বিক্রেতাকে যদি তার আগের সাপ্লাই চেন, মানে হোলসেলার যদি মূসক চালান ইস্যু না করে, তাহলে কিভাবে সে এই রিটেলার তার চালান ইস্যু করবে বা ভ্যাট দিবে? এবং এইখানে আপনাকে কি বলা হয়েছে যে আপনি ভ্যাট 4.3 দাখিল করতে হবে না, বাট আপনাকে যে কোনো সময় যদি মূসক কর্মকর্তা চান, তাহলে আপনাকে সমস্ত হিসাব নিকাশ দাখিল করতে হবে। তার মানে কি, আপনাকে হিসাব নিকাশ রাখতে হবে। এরপরে আসেন কিছু অব্যাহতিপ্রাপ্ত পণ্য আছে, যেমন চাল, ডাল, মাছ, সবজি আছে, যেগুলি আপনি অনেক সময় অনলাইনে বিক্রি হয়। তো যেটা মূসক আরোপযোগ্য, সেটাতেই যদি আপনি মূসক চালান না পান, তাহলে এই যে আপনি একজন হোলসেলারের কাছ থেকে এগুলি কিনে এনে বা বিক্রি করছেন, এটা অব্যাহতিপ্রাপ্ত হইলেও তখন হয়ে যাচ্ছে কি অনলাইন প্রোডাক্ট। এবং আপনাকে যদি আপনি অব্যাহতিপ্রাপ্তের চালান সংগ্রহ না করেন, কত টাকায় কিনেছেন, তাহলে আপনার ফুল টাকার উপরই 7.5% দিতে হবে। তো এই যে আইনটা যেভাবে যত সুন্দর করে তৈরি করা হয়েছে, এবং আপনি এই যে ই কমার্স ব্যবসা করছেন, আপনি হয়তো নিবন্ধন নিচ্ছেন অথবা নিবন্ধন নেন নাই, কিন্তু কিভাবে আপনার ভ্যাটটাকে পেমেন্ট করতে হবে, কিভাবে আপনার আপওয়ার্ড, মানে আপনার পাইকারি ব্যবসায়ীর কাছ থেকে আপনি মূসক 6.3 পান, এই বিষয়গুলিকে এখানে স্পষ্টকরণ করা হয় নাই। বা কি এই দায়িত্বটা কেন আপনার উপর বর্তাবে, এটা তো আলটিমেট বিষয়টা হওয়া উচিত এনবিআর এর। কারণ সাপ্লাই চেন অনুসারে ছাড়া কখনো সঠিকভাবে ভ্যাট আদায় করা সম্ভব নয়। আপনি যেটাকে বলছেন অনলাইন ব্যবসা আরো মিনিংফুল করা, আইন করছেন, ব্যাখ্যা বিশ্লেষণ করছেন, আইনটা হয়তো অনেক সুন্দর ব্যাখ্যা বিশ্লেষণ করা আছে, বাট প্রয়োগের ক্ষেত্রে আসে কি হচ্ছে, আপনি ফুল লাইবিলিটিসটা নিয়ে আসছেন রিটেলারের উপরে, অথচ এই রিটেলার বা এই যে ই কমার্স ব্যবসায়ী ফুল অংশর বিষয়টা কিন্তু তার মেজর অংশ তার না, তার অংশ যতটুকু অতটুকু আপনি যদি স্পেসিফাই করে দেন, তাহলে আপনি আর 7.5% ভ্যাট মিনস মানে কি, যে 50% এডিশন। বাস্তবতা হলো যে আপনি একজন অনলাইন বিক্রেতা 200 টাকার প্রোডাক্ট কি 400 টাকায় বিক্রি করতে করে? অবশ্যই করতে পারে না। সুতরাং আমরা আইনগুলি দেখি যেভাবে, আমরা আইনগুলি পড়ি যেভাবে, বা আমরা আইনগুলি করি যেভাবে, বাস্তবতার প্রয়োগে আসলেও ভিন্নতা ভোগ করছে
এই ব্যবসায়ী, সাফারার হচ্ছে এই অনলাইন ব্যবসায়ী। এটা কিভাবে সমাধান করা যাবে আমরা আশা করছি যে আমরা নেক্সট পর্বে এটা আলোচনা করব, যে কিভাবে এটা আপনাদের এই অনলাইনের ব্যবসাটা সমাধানযোগ্য হয় এবং আপনারা কিভাবে কার্যক্রম পরিচালনা করলে আপনাদের জন্য সঠিক হয় সেটা আমরা নেক্সট পর্বে আলোচনা করবো ইনশাল্লাহ। আরেকটা বিষয় হচ্ছে যে আপনাদের যদি কোনো জানার বোঝার প্রশ্ন থাকে তো প্রশ্ন করতে পারেন। আমরা এই প্রশ্নগুলি নিয়ে থার্ড একটা প্রোগ্রাম করব, আপনাদের প্রশ্নগুলির রিপ্লাই দেওয়ার জন্য থার্ড একটা প্রোগ্রাম করব। আসলে আমরা দ্য রিয়েল কনসালটেশন মানুষকে বলতে চাচ্ছি বা ব্যবসায়ীদেরকে বুঝাইতে চাচ্ছি যে, বা এনবিআরকেও বলতে চাচ্ছি যে আসলে আইন করলে হবে না, আইনের বাস্তবতাটা বুঝতে হবে। আপনি শুধু আইন করে ব্যবসায়ীকে হয়রানি করা যাবে না, আইনটা কিভাবে সহজে প্রয়োগ করা যায় সেটা একটা গাইডলাইন তৈরি করতে হবে। আদারওয়াইজ কোনোদিনই আপনি সঠিক ভ্যাট আদায় করতে পারবেন না। এটা আপনার ওই আমাদের যে হেডলাইন কল্প রিয়েলের মতোই থেকে যাবে। ভ্যাট সমান সমান কল্প রিয়েল। আপনি আইন করবেন কল্পনা করে, আর রিয়েলিটি হবে ভিন্ন। ধন্যবাদ। নেক্সট পর্বে দেখা হবে ইনশাল্লাহ।